ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 অর্ধজগৎ আজও প্রণত যার চরণতলে তিনি হচ্ছেন বুদ্ধ। 2 যতীন দাসের প্রথম ছদ্মনাম ছিল রবিন। 3 গ্রামগুলি দেখা যায় তীরে ছায়াময়। 4 সুধীরবাবু খাতা সংগ্রহ করার ভার দিয়েছিলেন হরিপদকে। 5 ঝিনুক তো নয়, সেগুলি হলো বিদ্যারতন। 6 ননিতার প্রথম বলটা হোয়াইট। 7 সোনা ক্রিয়াপদটি ধাতু হচ্ছে শুন। 8 গোপাল খেলা করছে, বাক্যটির গোপাল শব্দটি সে পক্ষ, মানে সে পক্ষ মানে হলো প্রথম পুরুষ। 9 সে শুধু দেখে। এই বাক্যে ক্রিয়াপদটি দেখো, দেখে ক্রিয়াপদটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে না, তাই অকর্মক ক্রিয়া। 10 সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি। 11 পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে। এখানে যেহেতু আর এই সংযোজক অব্যয়টা আছে তাই এটা যৌগিক বাক্য। 2 দাগে আসি। 2 দাগেরগুলো 1 নম্বরের। 2 দিয়েছে ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? ন্যায়ের বিধান দিয়েছিলেন রঘুমণি। 2 হিন্দ নজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। 3 মোরা 2 সহোদর ভাই, কবিতার সহোদর কারা? হিন্দু আর মুসলিম, এই 2 জাতি হলো সহোদর। 4 নিতাই শাস্তি পেল কেন? সে রচনা না লিখে আসার কারণ হিসাবে তার মার অসুস্থতার মিথ্যে কথা বলেছিল, তাই নিতাই শাস্তি পেয়েছিল। তাহলে নিতাই শাস্তি পেয়েছিল তার মায়ের মিথ্যে অসুস্থতার কথা বলার জন্য। 5 কোন পারাবারকে অনন্তপার বলা হয়েছে? জ্ঞান পারাবারকে অনন্তপার বলা হয়েছে। 6 বিষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল? বিষ্টু 30 মাইল রোড রেসে চ্যাম্পিয়ন হয়েছিল। 7 মানহানির মকদ্দমার ফরিয়াদি কে ছিল? সজারু। 8 দিয়েছে উদাহরণ সহ সংজ্ঞা দাও যৌগিক ক্রিয়া অথবা দ্বিকর্মক ক্রিয়া। লিখবে একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে যৌগিক ক্রিয়া তৈরি হয়। একাধিক ক্রিয়া তৈরি হয় বলে এর নাম হলো যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো। শুনেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ফেললোটা হলো সমাপিকা ক্রিয়া। এটা হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। অথবাতে আছে দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যে সকর্মক ক্রিয়ার 2 কর্ম আছে, মুখ্য এবং গৌণ, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়ে থাকে। প্রসঙ্গত সমাপিকা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়। যেমন স্বপ্না দিদিমণি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ব্যাকরণ। কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায়? ব্যাকরণ পড়াচ্ছেন হলো মুখ্য কর্ম। কাকে পড়াচ্ছেন? তোমাদের, তাই হলো গৌণ কর্ম। 9 দিয়েছে কি খেয়ে ব্যাকরণ সিং এর ভাইয়ের মৃত্যু হয়েছিল? আস্ত বার্ষক খেয়ে ব্যাকরণ সিং এর ভাইয়ের মৃত্যু হয়েছিল। 10 দিয়েছে থাকা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ দেখাও। থাকা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ হবে থাকবে। 11 দিয়েছে একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের উদাহরণ দাও। তাহলে একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের উদাহরণ হচ্ছে জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। 12 দিয়েছে কুস্তিগির পালোয়ান রোজ ডিম খান। বাক্যটির উদ্দেশ্য আর বিধেয় অংশ আলাদা করো। তাহলে উদ্দেশ্য হবে কুস্তিগির পালোয়ান, বিধেয় হবে রোজ ডিম খান। 13 দিয়েছে আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না। জটিল বাক্যে রূপান্তরিত করতে বলেছে। তাহলে এটা লিখবে যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না। যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না। 13 অথবাতে বলেছে মাস্টারমশাই সবই পড়িয়েছেন। এটা নয় অর্থক বাক্য, এটা অস্তার্থক বাক্য। নয় অর্থক মানে নাবাচক বাক্য। মাস্টারমশাই কিছুই বাদ দেননি বা বাকি রাখেননি বলতে পারো। 3 দিয়েছে 3 দাগে আসি। 3 দাগে যে কোনো 2 প্রশ্নের উত্তর হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার করে। 3 দিয়েছে কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি? যতীন দাসের 53 দিনের অনশন বিক্ষোভের পর লাহোর জেলে শহীদদের মৃত্যুবরণ সমগ্র ভারতবর্ষকে আলোড়িত করে। মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরুর মতো জাতীয় নেতৃবৃন্দ তাকে শহীদের সম্মান প্রদর্শন করলেও মহাত্মা গান্ধী এই ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। পরবর্তীকালে জানা যায় জেলে বন্দী অবস্থায় অনশন করা তীব্র বিরোধী ছিলেন গান্ধী। যতীন দাসের এইভাবে মৃত্যুবরণের ঘটনায় গান্ধীজি মর্মাহত হলেও আদর্শগত বিরোধিতার জন্য তিনি নীরব থাকেন।
3-এ 2 নম্বর প্রশ্ন দিয়েছে, এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? শিক্ষাক্ষেত্রে সুধীরবাবুর মেথড কি ছিল? সুধীরবাবু বেছে বেছে কয়েকজনকে লেখা পড়তে বলতেন আর অন্যদের তা মন দিয়ে শুনতে বলতেন। উদ্দেশ্য অন্যদের লেখা মন দিয়ে শুনে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা গড়ে তোলা। এটাই ছিল সুধীরবাবুর মেথড। 3-এর 3 দিয়েছে, 3-এর 3 বলছে গল্পটা শুনেছিল মনা চৌধুরীর কাছে। মনা চৌধুরীকে আর বক্তা তার কাছ থেকে কোন গল্প শুনেছেন? CCH ক্লাবের ক্যাপ্টেন ছিলেন মনা চৌধুরী। আর কি গল্প শুনেছিলেন? ননিদার বুদ্ধির কৌশলে 25 বছর আগে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে রূপলী সংঘের সঙ্গে CCH ক্লাব কিভাবে ড্র করে ম্যাচ বাঁচিয়েছিল, এই গল্প বক্তা মোনা চৌধুরীর কাছ থেকে শুনেছিলেন। 4-এর দাগে আসি। 4-এর 1-এ দিয়েছে দেশমায়ের বেশ মলিন এবং কেশ রুক্ষ কেন? মায়ের বেশ মলিন আর কেশ রুক্ষ কেন? মা হলেন দেশ জননী, ইংরেজ শাসনে দেশ পরাধীন, দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা, তাই আজ মায়ের মলিন বেশ এবং রুক্ষ কেশ। 4-এর 2-এ দিয়েছে ধরাতল শব্দের অর্থ লেখো। ধরাতল শব্দের অর্থ পৃথিবীর উপরিভাগ বা মাটি। আর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবিতাটি চৈতালি কাব্যের অন্তর্গত। 4-এর 3 বলেছে বড় হয়ে ঝিনুক কুড়ায়, কার কথা বলা হয়েছে? এখানে কিশোর বিজ্ঞানী কবিতায় অনুসন্ধিৎসু কিশোরটির কথা বলা হয়েছে। আর এর সাথে আছে যে সে কোথায় ঝিনুক কুড়ায়, সে সাগর বেলায় নকশা আঁকা ঝিনুক কুড়ায়। 5-এর দাগে আসি। 5-এর 1-এ বলেছে শিয়াল বলছে হাসছ কেন? কে হাসছিল, তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছে তা লেখো। তো হাসছ কেন? কে হাসছিল? এটা হিজিবিজবিজ হাসছিল হবে, শেয়াল না, ওটা একটু ভুল হয়ে গেছে। হিজিবিজবিজ হাসছিল। আর তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছে লেখো। শেয়াল হিজিবিজবিজকে কথা বলেছিল। হিজিবিজবিজ বলেছিল যে একজনকে শিখিয়ে দেওয়া হয়েছিল সাক্ষী দেবার জন্য। তাকে বলতে বলা হয়েছিল বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার ওপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে যে সে আসামিকে চেনে কি না, তার উত্তরে সে বলেছিল যে সে চেনে। তার মতে আসামি ছিল সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপরে লাল কালির ছাপ। তো এই কথা শুনে হিজবিজবিজ হাসছিল। 5-এর 2-এ বলেছে সবাই এখন চুপ করো, আমি মকদ্দমার রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। মকদ্দমার রায় জানাতে গিয়ে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম দিয়েছিল লিখে নেয়ার জন্য মকদ্দমার মানহানির মকদ্দমা 24 নম্বর ফরিয়াদি সজারু। কিন্তু যখন আসামির খোঁজ হয় তখন দেখা যায় আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ন্যাড়া লোকটিকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, কারণ ন্যাড়া লোকটি ছিল বোকা। সে ভেবেছিল আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে প্যাঁচা বিধান দেয় যে ন্যাড়ার 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসির শাস্তি ঘোষণা করা হলো। 6-এর দাগে আসি। 6-এর 1-এ দিয়েছে যতীন জ্ঞান হারিয়ে ফেলেন, কি কারণে তিনি জ্ঞান হারান আর জ্ঞান ফিরে আসার পর তিনি কি লক্ষ্য করলেন? আচ্ছা, প্রথম অংশ যেটা যে কি কারণে তিনি জ্ঞান হারান, লিখবে লাহোর জেলে যতীন দাসের অনশন ভাঙার জন্য 8 জন পাঠানের সহায়তায় জেলের ডাক্তারবাবু যতীন দাসের নাকের মধ্যে নল প্রবেশ করিয়ে দুধ ঢালতে থাকে। আমরণ অনশনে দৃঢ় প্রতিজ্ঞ যতীন দাস কিছুতেই সেই দুধ তার শরীরে প্রবেশ করতে দেবেন না বলে ইচ্ছে করে জোরে জোরে কাশতে থাকেন। এর ফলে ওই নলটি তার খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধ ফুসফুসের মধ্যে প্রবেশ করায় যতীন দাস অজ্ঞান হয়ে যান। তো এই জন্য তিনি জ্ঞান হারিয়েছিলেন, এটা হয়ে গেল। আর পরে যেটা বলেছে জ্ঞান ফিরে আসার পর তিনি কি লক্ষ্য করলেন, তো এই ঘটনার 48 ঘন্টা পরে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফিরলেও তিনি তার কথা বলার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলেন। তিনি লক্ষ্য করলেন যে তিনি তার কথা বলার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলেছিলেন। তো এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিলাম, তো তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নেবে। 6-এর 2-তে বলেছে তার কাছে রহস্য
পরিষ্কার হয় কোন রহস্যের কথা বলা হয়েছে আর কিভাবে সেই রহস্যের সমাধান হলো। হাবুর রচনা পড়া শেষ হলে মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলি জমা নিতে বলেন। সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চায় না। হাবু এত ভালো রচনা পাঠ করলো, অথচ কেন সে খাতা জমা দিতে চায় না, এটাই ছিল সুধীরবাবুর কাছে রহস্য। আর কিভাবে এই রহস্যের সমাধান হলো? হরিপদ স্যারের কাছে হাবুর খাতা জমা দিলে সুধীরবাবু খাতার মলাটে চোখ বুলিয়েই দেখলেন যে সেটা বীজগণিতের খাতা। তিনি ভাবলেন অন্য খাতা লিখেছে বলে খাতা দিতে হাবু ইতস্তত করছিল। উক্ত ঘটনা এই রহস্যেরই সমাধান ঘটেছিল। এবার আসি 6-3 নম্বর প্রশ্ন। 6-3 নম্বর প্রশ্ন দিয়েছে আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? আর মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিয়েছিলেন? রূপালী সংঘের ব্যাটসম্যান খেলার জন্য তৈরি, কিন্তু CCH এর বোলার বল ডেলিভারি না করে সারা মাঠ ঘুরছে, লাফাচ্ছে। এই অবস্থায় রূপলীর ব্যাটসম্যান জিজ্ঞাসা করে বোলার কি করছে। ননিদা বলে যে বল করতে আসছে। ব্যাটসম্যান জানতে চায় কখন এসে পৌঁছাবে। উত্তরে ননিদা বলে যে 5টার পরে। এইরকম অদ্ভুত পরিস্থিতির জন্যই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল। আর তারপরে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিলেন? ননিদা যেন এরকম পরিস্থিতির জন্য তৈরিই ছিলেন। তিনি চটপট পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দেন যে বোলার কতটা দূর থেকে দৌড়ে এসে বল করবেন। সেই বিষয়ে বইতে বা আইনে কিছু লেখা নেই, অর্থাৎ তিনি কৌশলে ম্যাচটিকে ড্রয়ের দিকেই নিয়ে যান। 7-এর দাগে আসি। 7-এর দাগে দিয়েছে বলেছে মোরা দুই সহোদর ভাই কবিতার কবির মানবপ্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। আমরা নামকরণের এই বিষয়বস্তুটা বলবো যে কবিতায় কবি বলেছেন যে হিন্দু আর মুসলমান এই দুই জাতি একই বৃন্তের দুটি কুসুমের মতো। তারা যেন একই মায়ের গর্ভজাত দুই সন্তান। একই ভারতের মাটিতে তারা বসবাস করে। তাদের পার্থক্য কেবল বাহ্যিক জগতে হলেও অন্তরে তাদের কোনো তফাৎ নেই। একই বৃক্ষের একই বৃন্তে যেমন দুটি কুসুম একসঙ্গে ফুটে থাকে, একই মায়ের গর্ভজাত দুই সন্তান যেমন সহোদর ভাই, তেমনি ভারত মাতার গর্ভজাত হিন্দু মুসলমান এই দুই জাতি এক মাতৃ গর্ভজাত হওয়ায় দুই সহোদর ভাই। তো কবি কাজী নজরুল ইসলাম তার আলোচ্য কবিতাটির মধ্যে হিন্দু মুসলমান দুই পৃথক জাতির অভিন্নতাকে বুঝিয়েছেন। এইভাবে কবিতায় কবির মানবপ্রেম প্রকাশিত হয়েছে। 7-এর 2-তে দিয়েছে বৃদ্ধ এখন সুধায় লোকে কোন কবিতার অংশ? কিশোর বিজ্ঞানী কবিতার অংশ। লোকে তাকে কি জিজ্ঞাসা করে আর তার প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? কবি এবং ছড়াকার অন্নদা শঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম আইজাক নিউটন। লোকে তাকে কি জিজ্ঞাসা করে? লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে। তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? লোকের প্রশ্নের উত্তরে সেদিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন, তিনি বলেন যে জ্ঞান সমুদ্র পারহীন অপার কিন্তু রত্নপুরী। তিনি সেই জ্ঞানের সমুদ্র বেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছেন মাত্র। 7-এর 3-এ দিয়েছে ধরাতল কবিতায় কবির কল্পনায় নৌকা যাত্রার কি দৃশ্য প্রত্যক্ষ করেছেন তা লেখো। কবি কল্পনা নৌকাযাত্রায় কি কি দৃশ্য দেখেছেন? কবি কল্পনা নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরণীর লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরের ছায়াঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সবকিছুকে ভালোবাসতে চেয়েছেন। 8-এর দাগে আসি। হযবরলের দুটো প্রশ্ন দিয়েছে, যে কোনো একটা করতে হবে। 8-এর 1-এ বলেছে হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে
উক্তিটি কার? হুজুরকে। এরা বলতে কাদের বোঝানো হয়েছে, আর এর উত্তরে কুমির কি বলেছিল? আচ্ছা, কার উক্তি? এটা হযবরল গল্পে, উক্তিটি হচ্ছে শেয়ালের। এরা বলতে, আর হুজুরকে, হুজুর হলো বিচারক হুতম প্যাঁচা। আর এরা বলতে কাদের বোঝানো হয়েছে? আদালত বা বিচারশালায় অনেক সাক্ষী সমাগত হয়, তাদের সাক্ষ্য যে সর্বক্ষেত্রে গ্রহণীয় নয়, এটিই ছিল শিয়ালের ধারণা। তাই এরা বলতে শিয়াল প্রত্যক্ষভাবে হিজিবিজ বা উদোবুদোর কথা বলতে চেয়েছে। আর এর উত্তরে কুমির কি বলেছিল লিখবে শুনি। কুমির রেগে লেজ আছড়িয়ে প্রতিবাদ করে বলে উঠেছিল যে কে বলল মূল্য নেই। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, যেহেতু এটা বইয়েরই লাইন। দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে বলে কুমির জানায়। এই বলেই কুমির তক্ষুনি ঠক করে 16টা পয়সা গুনে হিজবিজের হাতে দিয়ে দেয়। 8 বলেছে তুমি সজারুকে চেনো? কার উক্তি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এ বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল? আর উত্তরদাতার কথা শুনে সে ভয়ানক কেঁদে উঠেছিল। কে ভয়ানক কেঁদে উঠেছিল? তাহলে উক্তিটি হচ্ছে তুমি সজারুকে চেনো, উক্তিটি হচ্ছে শেয়ালের। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? হিজিবিজকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। আর উত্তরদাতা, এ বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল? এ বিষয়ে উত্তরদাতা অর্থাৎ হিজিবিজ বলেছিল যে সে সজারু এবং কুমির সব চেনে। সজারু গর্তে থাকে আর তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা ঢিপির মতো, তারা ছাগল টাগল ধরে খায় বলে জানায়। আর উত্তরদাতার উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল? উত্তরদাতার উত্তর শুনে ব্যাকরণ সিং ব্যাবা করে ভয়ানক কেঁদে উঠেছিল, কারণ তার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। এবারে তোমাদের 9 দাগে একটা আনসিন দিয়েছে, এখানে একটা প্যাসেজ দিয়েছে। প্যাসেজটা রায়মার্টিনে 285 পৃষ্ঠায় রয়েছে। তো সব প্রশ্ন দেয়নি। 9-এর একে যেমন দিয়েছে যে ওপরের অনুচ্ছেদটির মূল বিষয় হচ্ছে পর্বতশৃঙ্গ অভিযান। 9-এর 2 উঁচু বা খাড়া রাস্তার প্রতিশব্দ হবে চড়াই, আর আলোড়নের প্রতিশব্দ হবে উত্তাল। 9-এর 3-এ যেটা দিয়েছে সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠেছিল কেন? লিখবে খাড়া চড়াই ধরে ওপরে ওঠার সময় সুকুমারের দম ফুরিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কিন্তু ঠিক সময়েই প্রৌঢ় শেরপা পেম্বা নরবুর উজ্জীবিত বাণী শুনে সব কষ্ট ভুলে সুকুমারের রক্ত উত্তাল হয়ে ওঠে। ওর সাথে যেটা আছে অতি দুঃখে সে হেসে ফেললো। বক্তা কেন হেসে ফেললো? এইটা লিখবে আলোচ্য অংশে দিলীপ হেসে ফেলেছিল। খাড়াই চড়াই ধরে ওপরে উঠতে উঠতে আরোহীরা ক্লান্ত হয়ে পড়ে। তৃষ্ণায় কাতর হয়ে আরোহীদের মধ্যে দিলীপ নামের একজন জল খাবে বলে বোতল খুলে উপুর করে, কিন্তু বোতল জল ভর্তি থাকা সত্ত্বেও তা ঠান্ডায় জমে বরফে পরিণত হয়েছে, ফলে তৃষ্ণা নিবারণ হয় না। আর এই পরিস্থিতি দেখে তৃষ্ণায় কাতর হয়েও দিলীপ হেসে ফেলে। আচ্ছা, এখানে তোমাদের অনুচ্ছেদ রচনা, যার যেটা লাগবে একটু কমেন্টে জানাবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো 10-এর অথবাতে দিনলিপি দিয়েছে তোমার জন্মদিন অথবা একটি স্মরণীয় ঘটনার দিন। দিনলিপি মানে হচ্ছে একটা দিনের, সারাদিনের আর কি ঘটনা। তো প্রতিদিনের শেষে আর কি একটা নির্দিষ্ট সময় দিনলিপি লেখা উচিত। 2-1 দিন পরে যদি পূর্বের ঘটনা লেখা হয় তাহলে সেক্ষেত্রে অনেক ঘটনারই আমাদের স্মরণ থাকে না। তো সেই জন্য প্রতিদিনের শেষে আর কি ওটাকে লিখতে বলা হচ্ছে, এবং কোন দিনে লিখছো সেই জন্য তারিখ সাল, কোন সালের কোন দিন সেগুলো দিতে হয়। তারিখ সাল দিয়ে এভাবে লিখতে হয়, মানে তুমি কোন বিষয়ে লিখছো। যেমন এখানে তোমার জন্মদিন 21শে সেপ্টেম্বর 2022। আজ 21শে সেপ্টেম্বর আমার জন্মদিন। সারাদিনটা আজ খুব আনন্দ মজা করে কাটলো। যেহেতু রবিবার ছিল তাই স্কুলে যেতে হয়নি, তার জন্য যেন আনন্দটা দ্বিগুণ হয়ে উঠেছিল। রবিবার ছুটির দিন, তাই বাড়িতে বাবা মা দাদা সবাই ছিল। সকালবেলা ঘুম ভেঙেই কানে এলো মা বাবার শুভ কামনা, আর সঙ্গে জন্মদিনের উপহার লীলা মজুমদারের গল্প সমগ্র। আনন্দে মন ভরে উঠল। দাদা দিল আমার প্রিয় চকলেট আর পার্কার পেন। ফোনে একের পর এক শুভেচ্ছা আসতে থাকলো মাসি, পিসি, দিদি, জামাইবাবু ও বন্ধুদের তরফ থেকে। দুপুরবেলা স্নান করে খেতে বসে দেখলাম মা আমার পছন্দের সব রান্না করেছে। পোলাও, পাঁঠার মাংস, চিংড়ি মাছের মালাইকারি, সব দিয়ে ভুরি ভোজ হলো। তারপরে আমি না ঘুমিয়ে বসে গেলাম বাবার দেয়া গল্পের বই নিয়ে। বই পড়তে পড়তে কখন চোখ লেগে গেছে জানি না। ভীষণ হইহুল্লায়
হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলাম সারা ঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে, আর দিয়া, মলি, পিউ, অত্রি সবাই এসেছে। আমার আনন্দ আর ধরে না। সন্ধেবেলা মাসিরা এলো কেক নিয়ে। 7টার সময় কেক কাটলাম, সবাই মিলে কেক খেলাম, মা পায়েস খাওয়ালো, সবাই নানা ধরনের উপহার দিল আমাকে। সবার সঙ্গে গল্প করতে করতে সন্ধেটা কেটে গেল। রাতের বেলা সবাই ফিরে যাওয়ার পর বসলাম উপহারগুলো দেখতে। দিয়া আর মলি একটা সুন্দর ফটো ফ্রেম দিয়েছে, যাতে আমাদের 3 জনের একটা ছবি রয়েছে। এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার পড়ার টেবিলে ফ্রেমটা রেখেছি। দিনটা সত্যিই খুব ভালো কাটলো। আমিও এবার 1 বছর বড় হয়ে গেলাম। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।